প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম প্রহরী। এখন শুরু করছি সপ্তম অংশ। 15। ছোট্ট রেস্তোরাঁয় শান্ত পরিবেশ। জনা কয়েক লোক এলো গেল, খুব একটা খেয়াল করলো না রলিন্স। লোমার সঙ্গে কথা বলছে ও। আবার নিউ ইয়র্কেই ফিরে যাবে, জানতে চাইল লোমা। প্রশ্নটা প্রশ্নটা শুনে একটু যেন ভাবল টমাস। জানি না, অবশেষে বলল ও। হয়তো এখানেই থেকে যাব শেষ পর্যন্ত, কে জানে। ক্রেইটন মারা গেছে, এখন শহরে কোনো কামার নেই। কাজটা ভালোই, কিন্তু ঠিক এমন কিছু চাই না আমি। কি চাও তাহলে? আবার সেই একই প্রশ্ন। অস্বস্তির সঙ্গে নড়েচড়ে বসল ও। জানি না ম্যাম। লোমা বলেই ডেকো আমায়। চোখ তুলে চাইল রলিন্স। মুহূর্তের জন্যে এক হলো ওদের দৃষ্টি। বিব্রত বোধ করছে টমাস। আমার নাম টমাস, বলল ও। জানি, আরো অনেক কিছুই জানি তোমার সম্পর্কে। ওহো, কিছুই জানো না। জানলে এখন এখানে বসে আমার সঙ্গে কথা বলতে না। লুক শর্ট এসে ঢুকলো, এগিয়ে এলো টেবিলের কাছে। নাক গলাতে হচ্ছে বলে দুঃখিত, কিন্তু মার্শাল, তোমার সঙ্গে একটু কথা ছিল। বলে ফেলো। লোমা এসেছে, বলনি কেন? চোখ বড় বড় করে ফেলল লুক। লোমা আসার কথা আমি নিজে জানলে তো। কি ব্যাপার, ওকে গ্রেপ্তার করবে নাকি? বস, লুক পারলে বরং তোমাকেই ওই বদমাশগুলোর সঙ্গে বেঁধে রাখতাম। যাকগে, এবার বলো কি কথা। সেই ঘোড়াগুলো দেখা পেয়েছি, বসতে বসতে বলল লুক। মানে কোথায় ছিল জেনেছি। দক্ষিণ দিকে আঙুল তুলে ইঙ্গিত করল সে। ওদিকে একটা ছোট করাল আর একটা ছাপড়া আছে, ওখানেই রাখা ছিল ঘোড়াগুলো। ট্রাক পরীক্ষা করে দেখলাম দোকানের পাশের ট্রাকের সঙ্গে মিলে গেছে। কোরালটা কার? কারো না। বছর কয়েক আগে গরু ঘোড়া রাখতে বানিয়েছিল কারা যেন। সেই থেকে খালিই পড়ে আছে। জায়গাটা এখান থেকে বেশি দূরে নয়, শখানেক গজ হবে খুব বেশি হলে। ছোট বাচ্চারা সারা সচরাচর ওদিকটায় যায় না কেউ। ঘোড়াগুলোর একটা গাঢ় ধূসর রঙের, অস্বাভাবিক। একটা খুঁটির সঙ্গে গা ডলে ছিল, খুঁটিটার গায়ে লেগে থাকা লোম পেয়েছি। কথাটা নিয়ে একটু ভাবল টমাস। প্রশ্ন করতে গিয়ে ইতস্তত করল খানিকটা। অবশেষে জানতে চাইল, ঘোড়াটা কার জানো? জানি। লোমার দিকে এক নজর চেয়েই দৃষ্টি সরিয়ে নিল লুক শর্ট। বোধহয় সবাই ই জানে। ঘোড়াটা আমার ভাইয়ের, বলল লোমা। ভুরু বেয়ে এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়ল টমাসের। কি বলবে বুঝতে পারছে না, কিন্তু কিছু বলতে গেলেই নীরবতা ভেঙে কথা বলে উঠল লুক। কিছু বলার আগেই নীরবতা ভেঙে কথা বলে উঠল লুক। তার মানে এই না যে সেই চালিয়েছে ঘোড়াটা। ছাড়া থাকে বলে এমনি ঘুরে বেড়ায় ঘোড়াগুলো। ইচ্ছে করলেই যে কেউ ওগুলো ধরে চালাতে পারে, চালায়ও। ঘোড়াসহ পালানোর কিংবা ব্র্যান্ড বদলানোর চেষ্টা না করলে এটাকে ঠিক চুরি হিসেবে দেখে না কেউ। তবে এ কাজটা করার জন্যে তা সে যেই করুক, গ্রহণযোগ্য কারণ থাকতে হবে তার। প্রয়োজনে বহুবার আমিও এরকম অন্যের ঘোড়া ব্যবহার করেছি। ক্রিকেট ধারে বিলের অন্তত 10-12টা ঘোড়া চড়ে বেড়ায়, বলল লোমা। গতকাল বাবা বলেছিল কয়েকটা ঘোড়া নাকি পাওয়া যাচ্ছে না।
কোনো ঝোপঝাড়ের আড়ালে আছে হয়তো। ওগুলোর মধ্যে কোনো কালো রঙের মেয়ার আছে? না, হেসে ফেলল লোমা। মেয়েটা নিশ্চয় তাতেই চড়ে বেড়াচ্ছিল। হ্যামিল্টনের একটা কালো মেয়ার আছে। এই ঘোড়াটাই বোধ হয় দেখেছি আমি। আস্তে আস্তে সব কিছু খাপে খাপে মেলানোর চেষ্টা করছে টমাস। ধরা যাক, কদিনের জন্যে শহরে এলো কজন লোক। ঘোড়ার দরকার। এমনি ঘুরে বেড়ানো ঘোড়া অনায়াসে ব্যবহার করতে পারেই তো ওরা। কাজ শেষে আবার ছেড়ে দিলেই হলো। ভাবছি আশপাশে একবার ঢু মারব কিনা, বলল ও। কোথায় যেতে হবে? ফলো। চলো, আমিই যাচ্ছি, বলল লুক। আমাকে দেখলে কারো মনে কোনো রকম সন্দেহ জাগবে না। ঠিক আছে, কিন্তু সাবধানে। এসবের পেছনে যেই থাকুক, কিছুতেই হার স্বীকার করতে চাইবে না সে। ফাঁদ পেতে ইতিমধ্যে আমাকে হত্যার চেষ্টা করেছে। খুন করেছে ক্রেইটনকে। নিশ্চয় গোপন কিছু জেনে গিয়েছিল ও। ক্রেইটন আমার বন্ধু ছিল, শান্ত কণ্ঠে বলল লুক। প্রচণ্ড ভালোবাসতাম ওকে। লুক, বলল রলিন্স। সবচেয়ে ভালো হয় তুমি যদি এখন আমাকে এখানকার লোকজন সম্পর্কে সবকিছু খুলে বলো। আমি তো কাউকেই ঠিকমতো চিনি না। শুধু কে কোত্থেকে এসেছে আর ওদের পারস্পরিক সম্পর্ক, এইটুকু বললেই চলবে। আমরা এসেছি ইংল্যান্ড থেকে, তিক্ত কণ্ঠে বলল লোমা। এখানে গরু বেচা কেনার ব্যবসা করে বাবা। এক ভাই আছে, সেও সাহায্য করে বাবাকে। ধরতে গেলে সবই জানো তুমি, বলল লুক শর্ট। হ্যামিল্টন, ক্রেইটন আর বোম্যান। শহরটার পত্তন হয়েছে ওদের হাতেই। এখানকার প্রায় সব কিছুর মালিকানাই এই তিনজনের হাতে। এ শহরটাকে ঘিরে ওদের অনেক স্বপ্ন, যদিও অনেকে একে শহর বলেই স্বীকার করে না। এদিক দিয়ে রেল লাইন যাবার ব্যবস্থা ক্রেইটনরাই করেছে। এখন চেষ্টা করছে কাউন্টি সিটের স্বীকৃতি নিতে। সফল হলে হু হু করে বেড়ে যাবে এখানকার জমি জমার দাম। টম, হঠাৎ গম্ভীর হয়ে উঠল লোমা। এখন তুমি কি করবে? শুনেছি মার্ক চাচা নাকি কালই গরুর পাল নিয়ে শহরে আসছেন। ওর সঙ্গে আমার কথা হয়েছে। কোনো রকম গোলমাল করবেন না বলে কথা দিয়েছেন বিওয়ার। কিন্তু তার সঙ্গে লোকজন তো গোলমাল করতে পারে। এখানে পৌঁছানোর পরই শেষ হয়ে যাবে ওদের দায়িত্ব। তারপর নতুন কাজে যোগ দিতে টেক্সাসে ফিরে যাবে কেউ। আবার কেউ ভবঘুরের মতো ঘুরে বেড়াতে শুরু করবে এখানে সেখানে, নানা রকম গোলমাল করতে চাইবে। একবার মজুরি মিটিয়ে দেওয়ার পর ওদের উপর মার্ক চাচার আর কোনো নিয়ন্ত্রণই থাকবে না। সে তখন দেখা যাবে। কফির পেয়ালায় চুমুক দিয়ে লোমার দিকে তাকালো রলিন্স। ভাবছি কামারশালাটা কিনে নেব। দাঁড়ানোর মতো একটা ভিত্তি পাওয়া যাবে। কিছু একটা নিয়ে শুরু করা আর কি। দেখো, বেশি দাম দিতে যেও না যেন। টাকা পয়সার কথা উঠলে মিসেস ক্রেইটনের ভাবসাবই বদলে যায়। বিক্রির বেলায় কড়াই গন্ডায় পয়সা আদায় করে তবেই সারে। বাবার কাছে শুনেছি ক্রেইটনের কাছ থেকে জমি কেনার সময় খেপে গিয়েছিল মহিলা। বলেছিল বিক্রি না করে বরং ইজারা দিতে। হ্যামিল্টন একবার ওর জমি কিনতে চেয়েছিল, বলল লুক। কোন জমির কথা বলছো? ওদের বাড়ি? না, দক্ষিণে এক টুকরো জমি আছে তার। হ্যামিল্টনের জমির লাগোয়া বলে কিনে নিতে চেয়েছিল সে, কিন্তু হাজার চেষ্টা করেও তাকে রাজি করাতে পারল না বেচারা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হাল ছেড়ে দিল। চারণভূমি বলে মনে হলেও রান্স গড়ে তোলার জন্যে জায়গাটা দারুণ। একটা ঝর্ণা আছে, ছোট্ট একটা ক্রিক বয়ে যাচ্ছে ওটার বুক চিরে।
ওখানেই খামার বানিয়েছে মিসেস ক্রেইটন, জানতে চাইল টমাস। একটা কুয়ো খোঁড়ো, জমিতে হাল দাও, তারপর ছোটখাটো খাটো একটা বাড়ি বানাও, ব্যাস তাহলেই হয়ে যায়। কিন্তু তেমন কিছুই ওরা করেনি। মাঝে মধ্যে মিসেস ক্রেইটন ওখানে যায়, কখনো সখনো ক্রেইটনও যেত সঙ্গে, তবে সাধারণত একাই যায় মহিলা। দোকানের কাজে ব্যস্ত থাকতে হতো ক্রেইটনকে। একটা ঘরটার নিশ্চয় বানিয়েছে, কাজ ঝাঁকালো লোক। অনেকটা সেরকমই, আহামরি কিছু নয়। বেশ কবছর আগে কেউ বোধহয় একটা ঘর বানিয়েছিল, ওটাকেই মেরামত করে নিয়েছে। তারপর হ্যামিল্টনের পাহারাদারের হাতে একটা শর্ট হাউস বানিয়ে নিয়েছে। নামও শুনিনি কোনোদিন। কি জিনিস? এই কাঠের চারকোনা টুকরো ইটের মতো পরপর সাজিয়ে দেয়াল তৈরি করে তারপর ছাদ বসিয়ে দেয়া হয়। শীতকালে বরফ পরে পরে যখন পরে যখন চারদিক সাদা হয়ে যায়, বেহেশতের মতো লাগে ঘরের ভেতরটা। ঘর বানানোর কায়দাটা অবশ্য বেশ কঠিনই বলা যায়। হ্যামিল্টনের দারোয়ান এ কাজে ওস্তাদ নিশ্চয়। লোকে তো তাই বলে। লোকটার নাম ও ব্রেইন। গরু ঘোড়া এসবের দেখাশোনা করতে জানে লোকটা, কিন্তু একদম কাঠখোট্টা টাইপের, মানে গম্ভীর। রেগে গেছে যেন রেগে আছে যেন সর্বক্ষণ। ইয়া বিরাট শরীর, অথচ অভদ্রের একশেষ। প্রতি মাসেই একবার শহরে আসে সে। বারবার কেন যেন টমাসের মনে হচ্ছে একটা কিছু চোখ এড়িয়ে যাচ্ছে ওর। যেমন ভেবেছিল সেভাবে হচ্ছে না কিছুই। অথই জলে হাবুডুবু খাচ্ছে যেন ও। বিদায় নিয়ে চলে গেল লুক শর্ট। খানিকক্ষণ নীরবে বসে রইল ওরা। লোমাই কথা বলল আগে। তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারতাম যদি। তুমি কাছে আছো, এই তো যথেষ্ট, বলল টমাস। লোমার দিকে চেয়ে কাজ ঝাঁকালো। কি যে করব বুঝছি না। আপাতত চুপচাপ বসে অপেক্ষা করা ছাড়া আর কিছু করারও দেখছি না। আদেও যদি কিছু হয় তখন সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। ঠিক বলেছ, একটু থামল লোমা। আচ্ছা, টম, মার্ক চাচার গোলমালের অজুহাত না পেলে কি করবে ওরা? সে কথাও নিশ্চয় আগে থেকেই ভেবে রেখেছে বদমাশগুলো। ইসরায়েলে বেঁধে রাখা লোক দুটোকে ছাড়িয়ে নেয়ার নাম করে একটা গোলমাল বাঁধিয়ে বসবে হয়তো। অন্য কিছুও করতে পারে, কে জানে। ট্রেন এসে ট্রেন এসে পৌঁছলে টাকা নামানোর পর, ধরো টাকাগুলো নামালোই না, তাহলে টাকাটা টেনেই রেখে দেবে ওরা। বলতে চাইছো? আটঘাট বেঁধেই তো কাজে নেমেছে এরা। টাকা যদি অন্য কোথাও নিয়ে যাওয়ার প্ল্যান করে থাকে, ধরো আর কোথাও আগে থেকেই ওয়াগন বা ঘোড়ার ব্যবস্থা করে রেখেছে, এখানে প্রচণ্ড গোলাগুলি আর হট্টগোলের সুযোগে ট্রেন শুদ্ধই সটকে পড়ল তখন। কিন্তু টাকাগুলো তো ওদের নামাতে হবেই। কোথায় নামাবে? জিজ্ঞেস করল টমাস। চলো আমার সঙ্গে, দেখাচ্ছি, বেশি দূরে না। অচিরেই বাতাসে কাপা লম্বা লম্বা ঘাসের অরণ্যে পৌঁছে গেল ওরা। এখানে ওখানে বনফুলের শোভা। হঠাৎ চমকে উঠে ছুটে পালালো একটা খরগোশ। দৌড়ে দিগন্তে হারিয়ে গেল এক পাল এন্টিলোপ। ওদের ঠিক ডানেই শুয়ে আছে রেল লাইন, রোদ পুড়ে চকচক করছে। একটা খাদে নেমে অন্য পারে উঠে এলো ওরা। কি করে ঘোড়া চালাতে হয় জানে মেয়েটা। ঘোড়ার পিঠে বেড়ে উঠেছে যেন। ছোট্ট একটা টিলার মাথায় রাশ টানলো লোমা। ঘোড়া থামালো টমাসও। ওই যে, ইঙ্গিত করলো লোমা, ওখানে। রেলপথ, নির্মাণ সামগ্রীর একটা পরিত্যক্ত গুদাম। একপাশে কতগুলো স্লিপার পড়ে রয়েছে, পাশেই পানির ট্যাঙ্ক। শহরে পানির ট্যাঙ্ক বানানোর আগে
এখান থেকেই ট্রেনের পানি সংগ্রহ করা হতো, মালপত্র নামিয়ে দেয়া হতো এখানেই। বাবার সঙ্গে প্রথম এখানে এসেছিলাম, তারপর থেকে আমি আর বিল, আমার ভাই প্রায়ই বেড়াতে আসতাম এদিকে। ফিরতি পথে ঘোড়াকে পানি খাওয়াতাম। ওই যে দেখো, আঙুল দিয়ে ইশারা করলো লোমা। একটা টেইল চলে গেছে দক্ষিণে, আরেকটা গেছে উত্তর পশ্চিমে। কি আছে ওদিকে? হ্যামিল্টনের জমি। ওদিককার প্রায় সব জমির মালিকই হ্যামিল্টন। ছোট্ট সুন্দর একটা কেবিন আছে তার ওদিকে। আগে আমি আর বিল যেতাম, কিন্তু ওই ও ব্রেইন শয়তানটা আসার পর থেকে আর যাই না। এদিকে না আসার জন্যে বিল আমাকে হাজারবার মানা করেছে। শয়তান মানে? কেমন দেখতে লোকটা? বিশাল দত্তের মতো, গোপ আছে, গালে খোঁচা খোঁচা দাড়ি, সবসময় ওভারঅল পরে থাকে, নোংরা কিন্তু অসম্ভব শক্তিশালী লোকটা। এক পিপে সিরকা অনায়াসে একাই ওয়াগনে তুলতে দেখেছি তাকে। এক পিপে সিরকা বলো কি? সে তো প্রায় 500 পাউন্ড। জানি। বাড়ি নেয়ার পর ওয়াগন থেকে ওটা নামাতে দুজন লোকের ঘাম ছুটে গিয়েছিল। তখন হ্যামিল্টনের সঙ্গে শহরেই থাকতো লোকটা, দোকানের কাজে সাহায্য করত। হ্যামিল্টনকে কতটা চেনো তুমি? কেন, ভালোই, বলল লোমা। খুব ভালো মানুষ উনি, অথচ একেবারে নিঃসঙ্গ। অবশ্য মাস কয়েক আগে একটা মেয়ে এসে ছিল শহরে। এমন রূপসী কিছু নয়, কোনো সেলুন টেলুনে কাজ করে হয়তো। ওনার কাছে ভেড়ার ভেড়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু পাত্তা পায়নি। হেসে ফেলল টমাস। ওর নজর একটু উপরে, অন্যরকম স্বপ্ন দেখে সে। আমাকে একবার নিজের স্বপ্নের কথা বলেছে, সৌরভ ছড়ানো, অপসরীর মতো কোনো মেয়েই। আচমকা চুপ করে গেল রলিন্স। পরস্পরের দিকে তাকালো ওরা। টম, কি ভাবছো? রেস্তোরাঁর সেই মেয়েটাই কি? মেয়েটা দেখতে তো প্রায় পরীর মতোই, মানে। লোমা, তাকিও না, এগোতে থাকো, আস্তে আস্তে সরে যাও উত্তর দিকে। কি ব্যাপার, কি হয়েছে? কেউ বোধ হয় ওই ওয়াটার টাওয়ারের উপর থেকে নজর রাখছে আমাদের দিকে। 16। 200 গজের বেশি দূরে হবে না ওয়াটার টাওয়ার, এবং বাইনাকুলার রয়েছে লোকটার হাতে। ওটার কাছেই আলোকরশ্মির প্রতিফলন দেখতে পেয়েছে টমাস। এদিকে নজর রাখছে লোকটা। সৌভাগ্যক্রমে সোজা পানির ট্যাঙ্ক বরাবর না গিয়ে একটু উত্তর ঘেঁষে এগোচ্ছিল ওরা। টেইলে পৌঁছানোর আগ পর্যন্ত কোনো দিকে তাকিও না, বলল টমাস রলিন্স। কিন্তু কে হতে পারে লোকটা? জানতে চাইল লোমা। জানতে পারলে তো ভালোই হতো, কিন্তু এখন সে চেষ্টা করাটা বোধহয় ঠিক হবে না। আমি না থাকলে তো ঠিকই ওদিকে এগিয়ে যেতে, তাই না? হয়তো আসলে ওদের সব কটাকে একসঙ্গে ধরতে চাই আমি। এক আত্মাকে ধরে কোনো ফায়দা নেই, ক্রেইটনের খুনিকেও ধরতে হবে। খুনি যদি পুরুষ না হয়ে থাকে? কি? ঝট করে লোমার দিকে চাইল টমাস। কি বলছো? মেয়েরাও তো অপরাধ করতে পারে। এমন কারো পথেই হয়তো কাটা হয়ে দাঁড়িয়েছিল ক্রেইটন। ঘোড়া খুঁজতে বেরোনোই ওর মৃত্যুর একমাত্র কারণ নয়, বোধ করি। আর চোখে ওয়াটার টাওয়ারের দিকে তাকালো টমাস। বাইনোকুলার নয়, হাতে এবার রাইফেল তুলে নিয়েছে লোকটা। একটা ঢাল বেয়ে টেইলে পৌঁছে উত্তরে ঘুরল ওরা। আস্তে আস্তে দূরত্ব বেড়ে চলল পানির ট্যাঙ্কের সঙ্গে। পেছনে তাকানোর ইচ্ছেটাকে গলা টিপে হত্যা করল টমাস। প্রায় পরিত্যক্ত টেইলে সম্প্রতিকালের কোনো ট্রাক দেখা যাচ্ছে না। এর অর্থ পানির ট্যাঙ্কের লোকগুলো হয় রেল লাইন ধরে কিংবা দক্ষিণ দিক থেকে এসেছে। আর একটু জোরে বলল টমাস। কতদূর এসেছে ওরা? 300 গজ? না, এত হবে না।
একটা মাটির ঢিবি পার হয়ে সামান্য নিচু মতো জায়গায় এসে পৌঁছলো ওরা। একটা ক্রিক বয়ে যাচ্ছে এদিক দিয়ে। ক্রিকের তীরে গাছের গায়ে হেলান দিয়ে বসে আছে এক লোক। বেশ বয়স্ক লোকটা, মুখ ভর্তি পাকা দাড়ি, মাথায় পোকায় কাটা কোন স্কিন কোন স্কিন ক্যাপ, পরনে বাক স্কিন প্যান্ট, গায়ে সাদা কালো চেক শার্ট, হাতে একটা রাইফেল, কাঁধের উপর ভাঁজ করে ফেলে রেখেছে কম্বল আর পঙ্গকো। কি হে? টমাসের বুক পকেটে সাটা ব্যাজের দিকে তাকিয়ে ইঙ্গিত করলো লোকটা। আচ্ছা, তুমিই তাহলে নতুন মার্শাল? তো ওদের কথা কানে গেল শেষ পর্যন্ত? ঘোড়া থামালো ওরা। কাদের? কেন দেখনি? পানির ট্যাঙ্কের ওখানকার ওই হারামিগুলোকে দেখনি? ভাগ্যিস এই ক্রিকটা ছিল, নইলে পানির অভাবে সেফ গলা শুকিয়ে মরতাম। ওদের সম্পর্কে কি জানো তুমি? কি জানি না? জানি জানি, সব জানি। হারামির বাচ্চা এক একটা খুনি। আর একটু হলেই দিয়েছিল আমাকে সাবার করে। কবে? এই তো 3-4 দিন আগে। পানি আনতে গিয়েছিলাম, শহরে এক বেটা দাঁড়িয়েছিল ওখানে। শহরে এক বেটা দাঁড়িয়েছিল ওখানে, আমাকে বলল কেটে পড়তে। আর যেন কোনোদিন চেহারা না দেখাই। জানতে চাইলাম সে রেলের লোক কিনা। বলল না, তবে ওদের পক্ষেই নাকি কথা বলছে। বিগ ম্যাকের পক্ষে কথা বলছে কিনা তাও জিজ্ঞেস করলাম। বেটা বলল কি, ওইসব ম্যাক ফ্যাককে চিনি না, ভাগো তো। বেটা বলল কি, ওইসব ম্যাক ফ্যাককে চিনি না, ভাগো তো। বললাম বিগ ম্যাকই আমাকে যখন ইচ্ছে পানি নেয়ার অনুমতি দিয়েছে। বেটা উল্টে বলল, রাখো তোমার বিগ ম্যাক, আমি বলছি পানি টানি নেওয়া যাবে না, ভাগো। বুঝলাম বেটা বিগ ম্যাককে চেনে না, রেলওয়ের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। কথাটা যেই বললাম অমনি 6 শুটার বের করে ধমকে উঠল। পৈতৃক প্রাণটা বাঁচানোর জন্যে কেটে পড়লাম আমি। তখনই বুঝেছি কোনো একটা থেকেই প্যাচ না থেকেই পারে না এসবে। বিগ ম্যাক হলো এ লাইনের ডিভিশন ইন্ডেন্টেন্ট, সবাই তাকে চেনে। রেলওয়ের কোনো লোক তাকে নিয়ে ইয়ার্কি করবে অসম্ভব। জ্যান্ত ছাল উঠিয়ে নেবে না। ম্যাক আমার বন্ধু, ওর বাবা আর আমি একসঙ্গে প্রসপেক্টিং করেছি। সেই থেকে আশপাশে ঘুরঘুর করতে শুরু করলাম, কিন্তু আমাকে দেখে ফেললো ওরা। আসলে গা ঢাকা দেওয়ার কোনো চেষ্টা করিনি তো, কারণও ছিল না। দেখতে পেয়েই হাতের ইশারায় আমাকে ভাগতে বলল একজন, পাত্তা দিলাম না। তারপরই শহরে সেই হারামিটা, বুড়ো হলেও এখনো দূরের জিনিস স্পষ্ট দেখতে পাই আমি। রাইফেল তুলে গুলি করলো, মেরে ফেললো আমার খচ্চরটা। খচ্চরটা 10 বছর ধরে আমার সঙ্গে ছিল, সেটাকেই মেরে ফেললো ওই হারামি। খোড়া করে দিল আমাকে। কিন্তু এই বলে রাখছি, দেখো মার্শাল, ওদের একটাকে খতম না করে নড়ছি না আমি। ওই শহরে শয়তানটাকেই আমি চাই। কাল একবার নাগালের মধ্যে পেয়েছিলাম শালাকে, কিন্তু হঠাৎ মেয়েটা এসে হাজির হলো মাঝখানে। মেয়ে মানে? ওদের জন্যে খাবার দাবার নিয়ে আসে মেয়েটা। দুবার আসতে দেখেছি তাকে। কখনো বাগবোর্ড, আবার কখনো বা ঘোড়ায় চেপে আসে। কম বয়সী সুন্দরী একটা মেয়ে, অনেকটা। সুন্দরী কিনা জানি না, তবে বলা যায় আকর্ষণীয়। দৃষ্টি তীক্ষ্ণ হলো বৃদ্ধের। আচ্ছা, তুমি সেই নতুন লোক, শহরে আসা মাত্র মার্শাল বনে গেছো? আর কেউ কাজটা নিতে রাজি হলো না যে। ঠিক বলেছ, যা অবস্থা হয়েছে রডের, না হওয়ারই কথা। আবার রওনা হতে যাচ্ছিল টমাস। নামটা কানে যেতেই থমকে দাঁড়ালো। রডের নাম বললে না? বৃদ্ধকে ভালো করে লক্ষ্য করলো।
তোমার কথা শুনে মনে হচ্ছে রড রড কোথায় আছে, কেমন আছে তুমি জানো। হাসলো। জানি না মানে? আমার চেয়ে বেশি জানে কে? খিকখিক করে হেসে উঠল বৃদ্ধ। শহরের কথা ভাবতে ভাবতে এখন ঘামছে সে। আমি অবশ্য ওকে সান্ত্বনা দিয়ে বলেছি, চিন্তার কিছু নেই, সব সামলে নিতে পারবে তুমি। কোথায় আছে সে? মাথা নাড়ল বুড়ো। কোথায় জানতে চাও? টাঙ্কের ওখানকার লোকগুলোও বোধহয় জানতে চায় কথাটা, মানে জানার জন্য ব্যাকুল হয়ে আছে। আবার একটু হাসলো সে। রডকে পেয়েছিল ওরা, আরেকটু হলে মেরেই ফেলেছিল প্রায়। ওকে ছিনিয়ে নিয়ে গেছি আমি। আবারও হাসলো বুড়ো। সেই সময় ওদের চেহারা একবার দেখতে যদি, ভয়ে মুরগির মতো ছুটে বেড়াচ্ছিল সব কটা। আর ওই মেয়েটা চিৎকার করে সবাইকে নির্দেশ দিচ্ছিল। চুপ করে রইল টমাস। লোমার দিকে চাইল এক পলক। চোখজোড়া বিস্ফারিত হয়ে গেছে তার। হাত বুলাচ্ছে ঘোড়ার গলায়। অজান্তেই খেলা করছে ঘোড়ার লাগাম নিয়ে। আমি ওর সঙ্গে দেখা করতে চাই, বলল লোমা। সুস্থ আছে তো এখন? মানে আঘাতটা কি খুব মারাত্মক ছিল? মারাত্মক মানে? আমি ধরে আমি তো ধরে নিয়েছিলাম মরেই গেছে। কিন্তু লাশটা কারো হাতে পড়ুক চায়নি ওরা। নিখোঁজ হয়ে গেছে রড, এমনভাবে সাদা সাজাতে চেয়েছিল ব্যাপারটা। সবাই যাতে ধরে নেয় ধারে কাছেই কোথাও হয়তো লুকিয়ে আছে সে। কারণ তাহলে আর শহরবাসীরা নতুন কাউকে মার্শাল বানাতো না, যেমন তোমাকে বানিয়েছে। শব্দ করে হেসে উঠল বৃদ্ধ। তুমি মার্শাল হওয়ায় বেটারা ভরকে গেছে নিশ্চয়। সে বেকুব বনে গেছে। হাওয়া থেকে এসে হাজির হয়েছ তুমি, এমন ভাব করছো যেন রডই পাঠিয়েছে। ভুরু কুচকে টমাসের দিকে তাকালো বুড়ো। ভুরু কুচকে টমাসের দিকে তাকালো বুড়ো। তোমাকে এখানে এখনো ওরা খুন করেনি কেন বুঝলাম না। চেষ্টা করেছে। ও, তাই বলো। মাথা দোলালো বৃদ্ধ। আজ রাতটা টিকে থাকলে বুঝতে হবে মহাভাগ্যবান তুমি। এতক্ষণ পর্যন্ত তামাশা করেছে ওরা, কিন্তু এবার যেভাবেই হোক তোমাকে সরাবেই। লোমার দিকে ফিরল সে। রড মর্গানকে দেখতে চাও না? ঠিক আছে, চলো আমার সঙ্গে। ধন্যবাদ, বলল টমাস। ঠিক এ কথাটাই বলতে চাচ্ছিলাম। আরে আরে দাঁড়াও, তোমাকে নেয়ার কথা কে বলেছে? আমি তো বলেছি ওকে নেব, তোমাকে নয়। কিন্তু ঠিক আছে টমাস, বলল লোমা। ভেবো না তুমি ভেবো না তুমি, আমার কিচ্ছু হবে না। ভাববে? আচ্ছা আচ্ছা। টমাসের দিকে চাইল বুড়ো। হিংসে হচ্ছে? এই বুড়ো আলবার্টকে হিংসে হচ্ছে না? তোমার অবশ্য দোষ নেই। কয়েক বছর আগেও আমার জন্য পাগল ছিল রাজ্যের মেয়েরা। আলবার্ট ফেইফারের মতো নাচনেওয়ালা লোক এই তল্লাটে আর কেউ ছিল না। মেয়েরা, বুঝলে, মৌমাছির মতো ঘিরে থাকতো আমাকে। আবার লোমার দিকে ফিরল সে। চলো, তুমি আমার সঙ্গে রডের কাছে যাবে। আমরা রডের কাছে যাব আমরা। যা ইচ্ছে করুক গে এই মার্শাল। তবে সাবধানে থাকলেই ভালো করবে সে। কারণ আজই সেই রাত। আজ রাতেই ওকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে ওরা। ওদের বাধা দেওয়ার মতো অবস্থায় নেই রড মর্গান। আলবার্ট, বলল টমাস, শোনো, রডের সঙ্গে আমার কথা বলা দরকার, তার পরামর্শ দরকার। দেখো, কিসের মধ্যে পড়েছি তার কোনো ধারণাই আমার নেই। কি যে করব বুঝতে পারছি না। যা করছো ঠিকই করছো, শুধু মনে রেখো কাউকে বিশ্বাস করা যাবে না, বুঝেছ? চলে গেল ওরা। বিস্মিত দৃষ্টিতে চেয়ে রইল টমাস। বুকের ভেতর তোলপাড় করছে সন্দেহ। বুড়ো লোকটার সঙ্গে মেয়েটাকে যেতে দেয়া কি উচিত হলো? কোথায় গেল ওরা? ঘোড়া ঘুরিয়ে শহরের পথ ধরল টমাস রলিন্স।
প্রথম থেকে এক এক করে সবকিছু ভাবতে লাগলো। সম্ভাব্য ডাকাতির পরিকল্পনাটা, টাকা আসার কথা জানে শহরের এমন কারো মাথায়, কিংবা খবর জোগাড়ের উপায় আছে বাইরের এমন কোনো লোকের মাথাতে প্রথম এসেছে। অপরাধীদের অপরাধীদের মতিগতি জানা আছে ওর। ওদের কাছে আসলে কোনো খবরই গোপন থাকে না। যে কোনো খবর কেউ না কেউ জানবেই। মুখ খোলার জন্যে কখনো লোকের অভাব হয় না। $2.5 লাখ ছেলে খেলা নয়। মার্ক বিওয়ারের পেছনে খরচ হবে প্রায় 60,000। এরপরেও আরও অনেক কটা গরুর পাল আসছে। তাছাড়া বিভিন্ন রকম খরচ মেটানোর জন্যেও টাকা লাগবে। পুরো টাকাটার একটা বিরাট অংশ এ শহরেই খরচ হবে, অবশ্য যদি খোয়া না যায়। মোট কজন লোক জড়িত আছে পুরো ব্যাপারটায়? ওয়াটার টাওয়ারের একজন, সে ছাড়াও আরও অনেকেই আছে। নেট টেনের অচেনা লোকটা, ইসরায়েলে বাঁধা 2জন, গুলিতে আহত 1জন, আর 1জন মেয়ে। তারপর শহরবাসীদের কেউ একজন এতে না থেকেই পারে না। শহরের কারো পক্ষেই শুধু এত দ্রুত ঘোড়াগুলো সরিয়ে ফেলা সম্ভব। ঘোড়া ঘুরিয়ে উত্তর পশ্চিমে এগোতে শুরু করলো টমাস। শহর থেকে যেমন মনে হয় পেইরি তত সমতল নয়, এবড়ো খেবড়ো, এখানে ওখানে শুকনো নালা। রেকাবে ভর দিয়ে পেছনে তাকালো ও লোমা বা বুড়োকে দেখতে পেল না। হাওয়ায় মিলিয়ে গেছে যেন। উত্তর দিক থেকে শহরে এসে ঢুকলো টমাস। দেখল ঘরের দরজায় দাঁড়িয়ে এদিকে চেয়ে আছে মিসেস ক্রেইটন। ও এগিয়ে যেতেই ভেতরে ঢুকে দরজা আটকে দিল সে। শুকনো একটা লোক দাঁড়িয়ে ছিল রাস্তার উপর। ওর জন্যই অপেক্ষা করছে যেন। ঘোড়া থামালো টমাস। কি ব্যাপার জানতে চাইল সে। মিসেস ক্রেইটন ঘোড়া ফিরিয়ে দিতে বলেছেন। এটা তো ক্রেইটন আমাকে ধার দিয়েছে বলেছে। সে কথা থাক, ক্রেইটন আর বেঁচে নেই। মিসেস ক্রেইটনই এখন ঘোড়াটার মালিক। ঘোড়াটা ফেরত চেয়েছেন উনি। লোকটার কণ্ঠে আন্তরিকতার লেশমাত্র নেই। ঘোড়াটা ফেরত চেয়েছেন উনি, এবং এখনই। ঠিক আছে, আসতে বলে রেখে আসছি আমি। মিস্টার, আমি বলেছি ঘোড়াটা এখনই চেয়েছেন উনি, এখানে, এই মুহূর্তে। বিস্ময়ে হতবাক টমাস ঘোড়ার পিঠ থেকে নেমে এলো। নিশ্চয়। বুঝতে পারছি না এত তাড়াহুড়োর কি হলো। বুঝবেও না। চারদিকে ফিসফিস করছে সবাই। ক্রেইটন কিভাবে মারা গেল, আর তোমাকেই বা তার লাশের সঙ্গে পাওয়া গেল কেন? কথা নেই বার্তা নেই। হঠাৎ মাটি ফুঁড়ে উদয় হলে তুমি। কাজ করতে লাগলে ক্রেইটনের সঙ্গে। দেখলে ভালোই চলছে ব্যবসাটা। ওরই ঘোড়ায় চেপে ঘুরে বেড়াতে লাগলে। ক্রেইটনের অনুপস্থিতিতেও কাজ করলে, টাকা নিলে। আর বলা নেই কওয়া নেই মারা গেল ক্রেইটন। অথচ দুনিয়ার কারো সঙ্গে কোনো রকম শত্রুতা ছিল না বেচারার। লোকটার ঠান্ডা দৃষ্টিতে অভিযোগ ঝরছে। লাশ খুঁজে পেলে তুমি। বললে জ্বলন্ত আস্তাবল থেকে বের করে এনেছো। কে নাকি ওটায় আগুন লাগিয়ে দিয়েছে। এসব কথায় কোনো যুক্তি আছে? কার দায় পড়েছে তোমাকে আস্তাবলে আটকে রেখে আগুন লাগিয়ে দেবে? ক্রেইটনকে খুন করতে যাবেই বা কে? কার কি ফায়দা হবে তাতে? ভুল করছো তুমি, বলল টমাস। ক্রেইটনকে ভালো লাগতো আমার। সেও আমাকে পছন্দ করত। আমরা
তুমিই বলছো এসব কথা, কিন্তু এত সব ঘটনার ফায়দা হচ্ছে কার? এদিকে এখন তুমিই একমাত্র কামার। ভেবেছ ব্যাজ এটে বিরাট কিছু বনে গেছো, কিন্তু একটা কথা শুনে রাখো। অনেক কষ্টে রাগ দমিয়ে টমাস বলল, ঘোড়াটা মিসেস ক্লেইটনকে ফিরিয়ে দিয়ে আমার হয়ে ধন্যবাদ দিও। আরেকটা ঘোড়া জোগাড় করতে অসুবিধা হবে না আমার। এই শহরে কেউ দেবে না। রাগে দুঃখে পাগলের মতো হোটেলের দিকে পা বাড়ালো টমাস রলিন্স। হলোটা কি? পাগল হয়ে গেল নাকি মহিলা? হ্যামিল্টনের দোকানের সামনে একজন লোক দাঁড়িয়েছিল। ওকে দেখেই ঝট করে ঘুরে ভেতরে ঢুকে পড়ল সে। আরেকজন কে যেন এগিয়ে আসছিল এদিকে। আচমকা ঘুরে দাঁড়িয়ে উল্টো দিকে হাঁটা দিল সেও। দরজা ঠেলে হোটেলে ঢুকলো টমাস। সিঁড়িতে পা তুলতে যাবে, হঠাৎ দেখলো ওর জিনিসপত্র, অর্থাৎ রডের জিনিসপত্র আর ওর কয়েকটা জামা কাপড় সিঁড়ির তলায় পড়ে আছে, নিতান্ত অবহেলায়। মাথা তুলে তাকাতেই দেখলো ওর দিকে চেয়ে দাঁত কেলিয়ে হাসছে হোটেল ক্লার্ক। দুঃখিত জনাব মার্শাল, তোমার রুমটা আমাদের দরকার পড়ে গেল। অন্য কোথাও জায়গা মেলে কিনা দেখো। কাউন্টারের উপর কোনোয়ের ভর দিয়ে দাঁড়ালো ক্লার্ক। তোমার মতো খদ্দেরে আমাদের কোনো প্রয়োজন নেই। সময় থাকতে থাকতে এ শহর ছেড়ে বিদেয় হও। এখন কিছু প্রমাণ করা না গেলেও প্রমাণ শেষ পর্যন্ত মিলবেই। তখন সোজা লটকে দেবে তোমাকে। কি বললাম শুনেছ? লটকে দেবে। 17। ঘটনার আকস্মিকতায় বিমুগ্ধ টমাস রাস্তায় এসে দাঁড়ালো। বোঝার চেষ্টা করলো পরিস্থিতি। বেকুব বনে গেছে ও। ওকে খুন করার চেষ্টা করা হবে, জানতো। কিন্তু এখন যেটা করা হচ্ছে, হত্যার চেয়ে অনেক বেশি কার্যকর এই কৌশল। কিছুক্ষণ আগেও শহরের প্রতিটি লোক সাহায্য করতে প্রস্তুত ছিল ওকে, কিন্তু এই মুহূর্তে মুখ ফিরিয়ে নিচ্ছে সবাই। ওকে খুনি হিসেবে সন্দেহ করা হচ্ছে, এবং স্বীকার করতেই হয়, যেভাবে ব্যাপারটা দেখছে ওরা, এমন ধারণা করা বিচিত্র নয়। এই মুহূর্তে ওর কাছে কোনো ঘোড়া নেই, এমনকি মাথা গোজার একটা ঠাঁই পর্যন্ত নেই। কারো কাছ থেকে খাবার কেনা যাবে কিনা তাতেও সন্দেহ। কে ছড়ালো গুজবটা? কিন্তু এখন আবার সেটা জানার চেষ্টা করতে গেলে সময় ফুরিয়ে যাবে। সর্বনাশ যা ঘটার ঘটে যাবে আগেই। হ্যামিল্টনের দোকানের দিকে পা বাড়ালো টমাস রলিন্স। দোকানে একাই ছিল হ্যামিল্টন। চশমার ভেতর দিয়ে ওর দিকে তাকালো সে। থাকার জন্যে একটা জায়গা খুঁজছি, বলল টমাস। হোটেল থেকে আমাকে বের করে দিয়েছে ওরা। কাজ ঝাঁকালো হ্যামিল্টন। আমি কি করব বলো? শীতল ব্যবহার। তুমি বরং এক কাজ করো, চলে যাও এখান থেকে। সময় থাকতে শহর ছেড়ে চলে যাও। এখানে তোমার উপস্থিতি কেউ চায় না। তুমি আসার পর থেকেই উদ্ভট সব কাণ্ড ঘটে চলেছে। কেউ কেউ বলছে তুমি নিজেই নাকি ক্লেইটন বেচারাকে খুন করেছ। সেজন্যই বলছি, ফাঁসিতে ঝোলানোর জন্যে লোকজন এক হওয়ার আগেই সরে পড়ো। এক মুহূর্ত ইতস্তত করল টমাস। নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল হ্যামিল্টন। অর্থাৎ এবার বিদেয় হও। আবারও রাস্তায় ফিরে এলো টমাস। অসম্ভব সব ব্যাপার স্যাপার, অথচ ঘটছে। কে ছড়ালো এই গুজব? কি উদ্দেশ্য? হয়তো শোকে মুহ্যমান মহিলার মনেই প্রথম এসেছে এ ভাবনা। আবার এমনও হতে পারে ওকে ধ্বংস করে দিতেই তৃতীয় কেউ তার মনে বুনে দিয়েছে সন্দেহের বীজ, যাতে ওকে শহর ছাড়তে বাধ্য করা যায়। হঠাৎ ইসরায়েলে বাঁধা লোক দুটোর কথা মনে পড়ল টমাসের। ওদের সামনে দিয়েই তো এলো। অন্য মনস্ক ছিল বলে হয়তো খেয়াল করেনি। আবার তাকালো ইসরায়েলের দিকে। নেই, উধাও হয়ে গেছে। বোম্যান। বোম্যানের কাছে যাওয়া উচিত এখন। একজন লোক বিয়ার খাচ্ছিল সেলুনে। ওকে দেখেই পয়সা চুকিয়ে বেরিয়ে গেল সে।
বাড়ির দিকে এগিয়ে গেল টমাস। কি, তুমিও ফিরিয়ে দেবে নাকি আমায়? নির্লিপ্ত বোম্যানের চেহারা। কি নেবে বলো? বিয়ার। বিয়ার ঢেলে গ্লাসটা ওর সামনে রাখলো বোম্যান। ছোট্ট শহর তো, খুব দ্রুত ছড়িয়ে পড়ে কথাবার্তা। ক্রেইটন খুন হলে কার লাভ? প্রশ্ন উঠল। তোমার নামটাই উঠে এলো সবার আগে। ক্রেইটনকে পছন্দ করতো সবাই। তাকে নিয়ে এর আগে কোনো ঝামেলাও হয়নি। যেই তুমি শহরে এলে, ওর দোকানে কাজ করলে, হঠাৎ করে খুন হয়ে গেল লোকটা। লাশটাও খুঁজে পেলে তুমি। কিন্তু সব প্রমাণসহ পুড়ে ছাই হয়ে গেল আস্তাবলটা। টমাসের দিকে চাইল বোম্যান। খাবার টাবার কিছু দেব? না, খিদে নেই। তেমন কিছু অবশ্য আমার কাছে নেইও। বেশি হলে এক বাটি চিলি আর ক্র্যাকার দিতে পারি। অনেক দিন আগে, বেশ কিছুদিন টাকশনে ছিলাম। ওখানে এমন কোনো রেস্তোরাঁ পাবে না যেখানে এই জিনিস নেই। চিলি আর সিমের বিচি, আর হয়তো গরুর মাংস। খাবার তার উপর আমার বিতৃষা ধরে গিয়েছিল, ভাবতে পারো। কিন্তু আসলে মোটেই তা হয়নি। দুটো বাটিতে করে গরম চিলি আর ওয়েস্টার ক্র্যাকার বারের উপর রাখলো বোম্যান। আমি কি ভাবছি শুনবে? ক্রেইটনকে তুমি খুন করেছ। এটা একটা ডাহা মিথ্যা কথা। তোমাকে ও খুব পছন্দ করত, আমি জানি। তুমিও বোধ হয় পছন্দ করতে ওকে। সামান্যই আলাপ হয়েছিল আমাদের, তাতেই লোকটাকে আমার ভালো লেগে গিয়েছিল। সিগারেট ধরালো বোম্যান। অনেক শত্রু তৈরি হয়ে গেছে তোমার। তোমাকে খাওয়াচ্ছি, আমারও শত্রু হবে তারা। বেশ, দূরেই থাকবো না হয় আমি। না না, তার দরকার নেই। সিগারেট টানতে টানতে ভাবল বোম্যান, আসলে তোমার শত্রুরা তো আমার শত্রু হয়েই আছে। বারের উপর থেকে বিয়ারের গিলাসটা নিয়ে ঢেলে ঢেকে রাখলো সে। ট্রেনে করে যে টাকাগুলো আসছে, তাতে আমারও ভাগ আছে। কত? প্রায় $1.5 লাখ। শহরের অন্যান্য ব্যবসায়ীদের 1,050 থাকতে পারে। ক্রেইটন আর হ্যামিল্টনের টাকাও আছে। বুঝলাম না, তোমার একার এত টাকা কেন? আমরা সবাই মিলে গরুর ব্যবসা করতে চেয়েছিলাম। আমার পক্ষেই সবচেয়ে বেশি ঋণ জোগাড় করা সম্ভব। সেজন্যই এত টাকা আনতে রাজি হয়েছি। চিন্তিত চেহারায় বোম্যানের দিকে তাকালো টমাস। তারপর আবার খাওয়ার দিকে মন দিল। খাবারটা ভালোই, খিদেও পেয়েছে। এখনো মনে হচ্ছে কিছু একটা যেন চোখ এড়িয়ে যাচ্ছে। আসন্ন প্রলয় আশঙ্কা আসন্ন করে তুলতে চাইছে ওকে। বোম্যান, হঠাৎ বলল রলিন্স, তোমার জায়গায় আমি হলে দোকান বন্ধ করে লুকিয়ে পড়তাম। তোমার সময়ও ফুরিয়ে আসছে বোধ হয়। মানে? এইমাত্র বললে না, বেশিরভাগ টাকাই তোমার, তাই তোমাকেও সরানোর চেষ্টা হবে। ঘটনাস্থলে আমার আগমনে ওদের পরিকল্পনায় বাধা পড়েছে। রড ছাড়া আর কাউকে খুন করার ইচ্ছে সত্যি ছিল না ওদের, করতোও না। কিন্তু যেই আমি এলাম, ওদের হিসেবে গোলমাল হয়ে গেল। মারা পড়তে হলো ক্রেইটনকে। আমাকে সরিয়ে দেয়াটাও জরুরি হয়ে পড়ল ওদের কাছে। এখন পর্যন্ত না পারলেও চেষ্টার অন্তত ত্রুটি রাখেনি। এ মুহূর্তে শহর ছাড়া করতে চাইছে আমাকে। হোটেল রুমটা কেড়ে নেওয়া হয়েছে। খাবো যে এখন খাবো যে এমন একটা জায়গা পর্যন্ত নেই। কেড়ে নেওয়া হয়েছে ঘোড়াটাও। আমি গেলে ওরা খুশিতে বগল বাজাবে যদিও, কিন্তু বাজি রেখে বলছি, স্টেশন এজেন্টও আমার কাছে টিকিট বিক্রি করতে রাজি হবে না। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তাহলে? শহরের কেউ আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে পুরো ব্যাপারটায়। সন্দেহজনক কিছু নিশ্চয় চোখে পড়েছিল রড মর্গানের, নইলে ঠিকই জাল গুটিয়ে ফেলতো ওরা। একটু থামলো টমাস। তারপর জানতে চাইল, আচ্ছা, রডকে এখানে আনার প্রস্তাবটা কে তুলেছে? আমি। জর্জ লুথার স্যাম্পেল সায় দিয়েছে।
সায় দিয়েছে ক্রেইটনও। হ্যামিল্টন প্রথম দিকে রাজি থাকলেও নতুন মার্শাল এখানকার মার্শালের চেয়ে বদ হতে পারে ভেবে বিপক্ষে ভোট দেয় শেষে। ক্রেইটন পক্ষে ছিল শেষ পর্যন্ত। হ্যাঁ, খাওয়া শেষ করে বিয়ারটুকু গলায় ঢালল টমাস। রেস্তোরাঁ থেকে বেরিয়েও না তুমি। আমি কোথায় থাকবো জানি না, তবে এটুকু বলতে পারি আমাকে শহর ছাড়া করা এত সহজ হবে না। কোথাও না কোথাও একটা ঘোড়া পাবই। বেশ কটা ঘোড়া আছে আমার কাছে, যেটা খুশি নিতে পারো তুমি। দরকারি সব কিছুই আছে কোরালে। বারের নিচ থেকে একটা শটগান বের করে আনলো বোম্যান। আমার কাছে এটাও আছে, লাগলে। না না, তুমি এখানেই থাকো, আশ্রয়ের প্রয়োজন হতে পারে আমার। একটু থেমে রৌদ্র করুজ্জ্বল রাস্তার দিকে চোখ ফেরালো টমাস। ফাঁকা। খারাপ কথা। মিসেস ক্রেইটনকে কতটা চেনো তুমি, বোম্যান? সেলুন মালিকও ধুলি ধূসর রাস্তার দিকে চোখ ফেরালো। এই মোটামুটি, নিরাসক্ত কণ্ঠে বলল সে, যেন মহিলা প্রসঙ্গে আলোচনায় আগ্রহী নয়। সব সময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, কারো সঙ্গে তেমন মেলামেশা নেই। আলগা আলগা থাকাই তার স্বভাব। ক্রেইটন অবশ্য ঠিক উল্টো স্বভাবের ছিল। আড্ডা দিতে খুব ভালোবাসত সে, তবে চলতো খুব হিসেব করে। কি করতে যাচ্ছে বুঝে শুনে তবেই পা বাড়াতো। মিসেস ক্রেইটনের কথা যা বলছিলাম, মাঝে মাঝে ইতস্তত করল বোম্যান। মাঝে মাঝে অবশ্য মনে হয়েছে মহিলার নিজেকে আমাদের তুলনায় অনেক বড় মনে করে। আর তার ভাই, সেও একই রকম অসামাজিক। তবে ওদের দু ভাই বোনের খুব খাতির। একজন আরেকজনের সুবিধে অসুবিধে সবসময় দেখে। লোকটা মাঝে মধ্যে অবশ্য এখানে আসে, এক আধ বোতল মদ কিনে চলে যায়। ভুরু কুচকে উঠল বোম্যানের। ও হ্যাঁ, মনে পড়েছে, গত কদিনে অনেক বেশি মদ কিনেছে সে। কখনো 2 বোতল, আবার কখনো একসঙ্গে 3 বোতল পর্যন্ত মদ নিয়ে গেছে। মাতাল হয়ে যাচ্ছে নাকি? কিন্তু কই, মাতলামোর কোনো লক্ষণ তো দেখলাম না তার মধ্যে। উহু, তেমন কিছু বোধ হয় না। আর কিছু নেয় না, যেমন তরিতরকারি? কাজ ঝাঁকালো বৌম্যান। না, এসবের খবর অবশ্য হ্যামিল্টনই ভালো জানবে। ভাবছি আর কারো জন্যে নিচ্ছে নাকি হুইস্কিগুলো। শহরে আসতে চায় না এমন কেউ? উঠে দাঁড়ালো টমাস। বাটি আর গিলাস ধুয়ে হাত মুছল বোম্যান। সেলুনের ভেতরটা বেশ ঠান্ডা। আবার রাস্তার দিকে তাকালো টমাস রলিন্স। রোদ বৃষ্টির অত্যাচারে সৌন্দর্য হারিয়ে ফেলেছে শহরের দালান কোঠা। পেইরির জলবায়ু খুব তাড়াতাড়ি পুরনো করে দেয় পশ্চিমের শহরগুলোকে। ঘূর্ণি হাওয়ায় নেচে উঠল রাস্তার ধুলো। ইসরায়েলে বাঁধা একটা ঘোড়া পা ঠুকল মাটিতে। কামারের হাতুড়ির শব্দ এখন আর কানে আসছে না, হারিয়ে গেছে। কত ভালো লোক ছিল ক্রেইটন, সত্যিকার ভালো মানুষ। অথচ এখন আর বেঁচে নেই সে, বেঁচে থাকতে দেয়া হয়নি। যে মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলো, ঠিক তখনই পৃথিবী থেকে সরিয়ে দেয়া হলো লোকটাকে। এটাই কি একমাত্র কারণ, নাকি কারো পথের কাঁটা হয়ে হয়ে দাঁড়িয়েছিল সে? অস্থির লাগছে টমাসের। কি ঘটছে এখানে? মনে পড়ে যাচ্ছে নিউ ইয়র্কের কথা। ওখানে অন্তত শত্রুর পরিচয় জানা ছিল, অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হয়নি। এখানে এ শহরে কোনো রকম ঝামেলায় জড়ানোর ইচ্ছে ছিল না টমাসের। নিউ ইয়র্কেই ফিরে যেতে চেয়েছিল ও। টিকিট পর্যন্ত কেনা হয়ে গিয়েছিল। হঠাৎ এক মুহূর্তের জন্য কি যেন নড়ে উঠল রাস্তায়। এক্সপ্রেস অফিসের সামনে খুঁটিতে ঠেস দিয়ে ছায়ায় দাঁড়িয়ে আছে এক লোক, হাতে রাইফেল। কয়েক মুহূর্ত সেদিকে চেয়ে রইল টমাস। ধীরে ধীরে চোখ সরিয়ে তারপর
আশেপাশে নজর বুলালো।